আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার ক্লাস হলো বিবিএ সেকেন্ড ইয়ারের সাথে। কোর্স হলো ট্যাক্সেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। আমি ইনকাম ট্যাক্সের উপর তোমাদের ক্লাসগুলো নিচ্ছিলাম। আমাদের ইনকাম ফ্রম স্যালারির উপরে আমি 3টা ক্লাস নিয়েছি, এটার উপরে 3টা লেকচার তোমরা পাবে। আজকে আমি ইনকাম ফ্রম স্যালারির ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। হ্যাঁ, একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখার চেষ্টা করব। এই ম্যাথমেটিক্যাল প্রবলেমের সাথে সাথে আমাদের পুরো চ্যাপ্টারটাই কিন্তু একটু ঝালিয়ে নেওয়া হয়ে যাবে। ঠিক আছে, আমাদের যে নিয়মকানুনগুলো আমরা শিখেছি সেই নিয়মকানুনগুলো আমরা আবার একটু দেখে নেব। আচ্ছা, তাহলে এখানে লগ ইন করলে তোমরা আজকে ক্লাসে হ্যান্ডআউটটা কালেক্ট করে নিতে পারবে। আসো আমরা দেখি একটা প্রবলেম দিয়ে আমরা আজকে দেখার চেষ্টা করি। এখানে দেখো, আমরা প্রথমে খুব ভালো করে পড়ে নিতে হবে, তাই না? খুব ভালো করে আমাদের প্রবলেমটা দেখে নিতে হবে। এখানে বলছে মিস নাজমুন নাহার ইজ আ হেড অফ দ্য অ্যাকাউন্ট অফ আ মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশ. She has joined the company on July 1, 2018 as her first job. She has received the following income for the year ended on 30th June 2019. তাহলে আমাদের ইনকাম ইয়ার হলো জুলাই 1, 2018 থেকে 30th June 2019. You are required to calculate the total income and the tax liability of Ms. Najmun Nahar for the assessment year 2019-20. তাহলে আমাদের ইনকাম ইয়ার হলো 2018-19 এবং আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার হলো 2019-20। আচ্ছা, এরপর দেখো বলেছে বেসিক পে 1,50,000 per month sent directly to her bank account. Rent-free accommodation fully furnished by the company. The annual rental value of the house is টাকা 5 lakh. তাহলে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন পারকিউজিটস, এটা একটা সুবিধা দেওয়া হয়েছে, এটা মনিটারি ভ্যালু আমাদের করে নিতে হবে। ফুল টাইম কোম্পানি কার ফর 24 আওয়ার্স ফর হার ওন ইউজ অ্যান্ড ফর হার ফ্যামিলি। তার নিজের ব্যবহারের জন্য এবং তার ফ্যামিলির ব্যবহারের জন্য একটি কার ফ্যাসিলিটিস প্রোভাইড করা হয়েছে। তাহলে এটাকে আমাদের মনিটারি ভ্যালুয়েশন করে নিতে হবে। Company pays টাকা 20,000 per month for her 2 school going children which is paid to the school authority directly. তাহলে তার দুজন চিলড্রেনের জন্য 20,000 টাকা per month অফিস পেমেন্ট করছে। She received 2 festival bonus each equivalent to basic pay during the Eid time which is spent partly for her family and partly for the poor people in her village. তাহলে এখানে she received 2 festival bonus, এটাই আসলে কনসিডারেবল। এখানে সে কোথায় স্পেন্ড করছে, এটা নিজের কাজে কতটুকু স্পেন্ড করছে বা ভিলেজে পুয়ার পিপলের জন্য কতটুকু স্পেন্ড করছে সেটা আসলে আমাদের বিবেচনার বিষয় নয়। আচ্ছা, এরপরে বলছে ড্রাইভার স্যালারি অফ দ্য ফুল টাইম কার টাকা 10,000 per month paid to her driver's bank account. তাহলে ড্রাইভারের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা ড্রাইভারের স্যালারি চলে যাচ্ছে। এটা কিন্তু মিস নাজমুন নাহারের পার্ট অফ ইনকাম না, এটা কোম্পানি ড্রাইভারকে বেতন দিচ্ছে। কোম্পানি পেড টাকা 2,05,000 to her during the year being the reimbursement of various utility bills of her house. তাহলে সে যে বাসস্থানে থাকছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, সেখানে ইউটিলিটি যে বিলগুলো আছে, ইউটিলিটি বিল, তার বাবদ কত আমাদের 2,05,000 টাকা পরিশোধ করা হয়েছে অফিস থেকে। পার্সোনাল মোবাইল বিল পেড বাই দ্য কোম্পানি 5,000 per month, মোবাইল বিল বাবদ 5,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়া আছে she was paid টাকা 2 lakh for her overseas travel for the official trip out of which she saved 25,000 during the year. তাহলে অফিশিয়াল ট্রিপ, এটা কিন্তু আমরা স্পেশাল অ্যালাউন্স বা অফিশিয়াল অ্যালাউন্স আমরা বলতে পারি। 2 লাখ টাকা তাকে প্রোভাইড করা হয়েছে ওভারসিজ ট্রাভেলের জন্য, কিন্তু সে সেভড 25% আছে, সে এই জায়গাটা কিন্তু আমাদের একটু কাজ আছে। বিল পেড ফর দ্য মেম্বারশিপ অফ অ্যান ইন্টারন্যাশনাল ক্লাব বাই দ্য কোম্পানি টাকা 2,50,000। তাহলে সে একটা ইন্টারন্যাশনাল ক্লাবের মেম্বার, সেখানে তার জন্য তাকে কোম্পানি থেকে প্রোভাইড করা হচ্ছে 2,50,000 টাকা। মেডিকেল অ্যালাউন্স টাকা 15,000 per month during the year and actual medical expense was টাকা 1 lakh. তাহলে মেডিকেল অ্যালাউন্স যেটা দেওয়া হচ্ছে এটাই আমরা দেখব কত টাকা তার খরচ হয়েছে, এটা কিন্তু কনসিডারেবল না। এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স টাকা 10,000 per month, অ্যাকচুয়াল এক্সপেন্স ইন দিস রিগার্ড টাকা 1,50,000। এখানেও সে একই কথা, আমরা এখানে এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স 10,000 এটাই আমরা কনসিডার করব। এর ভেতরে কতটুকু তার অ্যাকচুয়াল খরচ হয়েছে সেটা দেখার বিষয় না। She has contributed 10% of her basic salary to a recognized provident fund. Her employer also contributed the same amount.
তাহলে এই মিস নাজমুন নাহার তার যে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড আছে সেখানে সে 10% কন্ট্রিবিউট করছে তার বেসিক স্যালারি, তার এমপ্লয়ারও 10% কন্ট্রিবিউট করছে, এটা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, ইন্টারেস্ট অন দ্য সেড ফান্ড অ্যাট দ্য রেট অফ টাকা 18% ইজ 1800 ডিউরিং দ্য পিরিয়ড। তাহলে এই যে প্রভিডেন্ট ফান্ডের উপরে অ্যাকুমুলেটেড যে ব্যালেন্সটা তৈরি হয়েছে সেই ব্যালেন্সের উপরে সে ইন্টারেস্ট পেয়েছে 18% হারে 1800 টাকা, এটা এখানে দেওয়া আছে। এছাড়া বলা হচ্ছে she has contributed 2% of her basic pay to the group insurance to a group insurance scheme। তাহলে একটা গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম আছে, সেখানে 2% অফ বেসিক স্যালারি সে পেমেন্ট করেছে। তাহলে এই হলো আমাদের অঙ্কটা, আমরা সলিউশনে যাব। আচ্ছা, আরও কিছু আছে, হ্যাঁ আরও কিছু আছে, আমাদের ওর ইনভেস্টমেন্টগুলো আমাদের দেওয়া আছে। ডিউরিং দ্য ইয়ার শি হ্যাজ ক্লেইম দ্য ফলোয়িং এক্সপেন্ডিচার অ্যাজ আর ইনভেস্টমেন্ট অ্যালাউন্সেস। The purchase of debenture from the primary market 25,000, insurance premium 20,000, policy value হলো 2,50,000, household expense হলো 2 লাখ টাকা, payment of income tax lawyer 25,000 টাকা, purchase of savings certificate 1,50,000 টাকা, donated 50,000 to the President Relief Fund, donated to government Zakat Fund 25,000, donated to Asian Mission Cancer Hospital 10,000। তাহলে আর এছাড়া ইনস্টলমেন্ট পেইড ফর আ 5 কাঠা প্লট টু বসুন্ধরা গ্রুপ টাকা 40,000। তাহলে সে ক্লেম করেছে দ্য ফলোয়িং এক্সপেন্ডিচার অ্যাজ হার ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, ঠিক আছে, শি হ্যাজ ক্লেম। তাহলে সে ক্লেম করতে পারে, কিন্তু সব কিছু তো আমরা অলরেডি আমার ধারণা তোমরা বুঝতে পেরেছো যে এখানে সব কটা তো আসলে অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট না। এখানে এনবিআর যে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে যে খাতগুলোকে বলা হয়েছে বলে দিয়েছে, তার বাইরে যেহেতু আর সে ইনভেস্ট করলে বা তার খরচ হলে সেটাকে অ্যালাউয়েবল হবে না। সুতরাং এখান থেকে যেগুলো এনবিআর রিকগনাইজ করেছে, এনবিআর যে খাতগুলো বলে দিয়েছে সেগুলোই আমরা এখান থেকে নিব। আচ্ছা, তাহলে এই হলো আমাদের অঙ্কটা, আমরা সলিউশনে যাব। তাহলে সলিউশনে আমরা প্রথমে জানতে চাই আমাদের এসএসসির নাম হলো কি, মিস নাজমুন নাহার, ইনকাম ইয়ার হলো 2000, অ্যাসেসমেন্ট ইয়ার হলো 2019-20, আর ইনকাম ইয়ার হলো 2018-19। ঠিক আছে, এটা হলো, আমরা তো ইনকাম ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ারে পড়েছিলাম যে নর্মালি কি হয়, অ্যাসেসমেন্ট ইয়ারে ঠিক পূর্ববর্তী বছরটাই ইনকাম ইয়ার হয়। আচ্ছা, এখন আসো ডিটারমিনেশন অফ টোটাল ইনকাম। আমরা টোটাল ইনকামটা বের করতে চাই, তারপরে হলো ট্যাক্স লায়াবিলিটি। টোটাল ইনকাম মানে হলো, এখানে টোটাল ইনকাম বলতে কিন্তু ট্যাক্সেবল ইনকাম, ট্যাক্সের অঙ্ক করতে হলে অবশ্যই ট্যাক্সেবল ইনকাম আমরা বের করছি। আচ্ছা, তাহলে এখন অঙ্কটাতে দেখো প্রথমে কি বলা হয়েছে। অঙ্ক বলা হয়েছে যে বেসিক পে টাকা 1,50,000। আমাদের এইটা কোন খাতে আয় হবে, আমাদের এটা হলো ইনকাম ফ্রম স্যালারি। এখানে আমরা যা এতক্ষণ পড়লাম অঙ্কটাতে পুরোটাই হলো ইনকাম ফ্রম স্যালারি। স্যালারি থেকে যে আয়গুলো প্রত্যেকটাকে কিন্তু আমরা স্যালারি হেডে নিয়ে আসতে পারবো। তাহলে একদম প্রথমে দেখো বলেছে বেসিক পে হলো 1,50,000, তাহলে 1,50,000 টাকা তার বেসিক পে পার মান্থ সেন্ড ডিরেক্টলি টু হার ব্যাংক। তাহলে বেসিক পে আমাদের স্যালারি হলো 1,50,000 টাকা ইন্টু 12। এখন বেসিক স্যালারি সম্পর্কে কি বলা হচ্ছে দেখো, বেসিক স্যালারি সম্পর্কে তো আমরা পড়েছিলাম, কি বলেছে, টোটাল অ্যামাউন্ট অফ বেসিক স্যালারি ইন এ ইয়ার ইজ ফুললি ট্যাক্সেবল। তাহলে যে বেসিক স্যালারিটা হিসেবে যা দেওয়া হবে টোটাল অ্যামাউন্ট হলো ট্যাক্সেবল। তাহলে এখানে আমাদের কত আসছে, 18 লাখ টাকা। তাহলে 18 লাখ টাকা পুরোটাই আমাদের ট্যাক্সেবল, এখানে কোনো ছাড় নাই। আচ্ছা, এরপরে কি, রেন্ট ফ্রি। দেখো, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ফুললি ফার্নিশড বাই দ্য কোম্পানি। তাহলে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, তাহলে এটা কি, এটা হলো একটা পারকিউজিট যেটা সুবিধা প্রদান করা হয়েছে, এটাকে আমরা মনিটরি ভ্যালুয়েশন করব। তাহলে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন আমরা কি পড়েছিলাম দেখো, এখানে বলেছিল যে রেন্টাল ভ্যালু অফ দ্য অ্যাকোমোডেশন, যে বাসস্থানে এসএসসি থাকেন সেই বাসস্থানের রেন্টাল ভ্যালু অথবা 25% অফ দ্য বেসিক স্যালারি হুইচ এভার ইজ লেস, যেটা কম। ঠিক আছে, যেই বাসস্থানে এসএসসি থাকেন তার রেন্টাল ভ্যালু অথবা 25% অফ দ্য বেসিক স্যালারি, এই দুটো ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা কম হবে সেই ভ্যালুটাই হলো এসএসসির জন্য এই রেন্টাল অ্যাকোমোডেশনের আমরা এটার মনিটরি ভ্যালুয়েশন আমরা করব। তাহলে দেখো আমাদের লোয়ার অফ রেন্টাল ভ্যালু আছে 5 লাখ টাকা, আর আমাদের 25% অফ বেসিক স্যালারি হলো 4,50,000 টাকা, মানে 18 লাখে 25% হলো 4,50,000 টাকা। তাহলে আমাদের কোনটা ছোট, এখানে 4,50,000
15,000 টাকা ছোট, তাহলে আমরা 4,50,000 টাকা আমাদের এটা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন বাবদ এই আয়টা তার হয়েছে, এটা ধরে নেওয়া হলো। এরপরে কি বলেছে, ফুল টাইম কোম্পানি কার ফর 24 আওয়ার্স ফর হার ওন ইউজ অ্যান্ড ফর হার ফ্যামিলি। তাহলে এটা কি আমাদের কনভেন্স ফ্যাসিলিটিস তাকে প্রোভাইড করা হয়েছে, এবং যথারীতি এখানেও কোনো অ্যালাউন্সের কথা বলা হয় নাই, এটা একটা সুবিধা, এই সুবিধাকে আমাদের মনিটরি ভ্যালুয়েশন করতে হবে। তাহলে কনভেন্স অ্যালাউন্স সম্পর্কে কি বলা আছে দেখো, বলেছে 5% অফ দ্য বেসিক স্যালারি অথবা 60,000 টাকা যেটা হায়ার, ঠিক আছে, উইল বি অ্যাডেড উইথ দ্য ইনকাম। তাহলে 5% অফ দ্য বেসিক স্যালারির 5% অথবা 60,000 টাকা, এই দুটোর মধ্যে যে অ্যামাউন্টটা বেশি সেই অ্যামাউন্টটাকে আমরা এই কনভেন্স ফ্যাসিলিটিস হিসেবে ধরবো। তাহলে দেখো, হায়ার অফ 60,000 আর 5% অফ বেসিক স্যালারি, তার মানে হলো 90,000, মানে 18 লাখের 10% হলো কত, 1,80,000, তার অর্ধেক 5% হলো 90,000। তাহলে 90,000, তাহলে দুটোর মধ্যে যেটা হায়ার তো এটা 90,000, তাহলে আমাদের কনভেন্স ফ্যাসিলিটিস হলো 90,000, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো স্কুল ফিস। দেখো বলেছে কি, কোম্পানি পেজ টাকা 20,000 পার মান্থ ফর হার 2 স্কুল গোয়িং চিলড্রেন উইচ ইজ পেইড টু দ্য স্কুল অথরিটি ডিরেক্টলি। তাহলে তার এসএসসি দুই বাচ্চার জন্য তাকে 20,000 টাকা স্কুল ফিস দেওয়া হয়। তাহলে পুরোটাই তো, এটা তো আদার বেনিফিটের যে ক্লসটা ছিল ওখানে আমাদের যেটা বলা ছিল যে আদার যেগুলো যে বেনিফিট সে পাবে, যা বেনিফিট সে এমপ্লয়কে প্রদান করবে, সব কিছু ট্যাক্সেবল। তাহলে এখানে আমাদের স্কুল ফিস বাবদ যেটা 20,000 × 12, তার মানে 2,40,000 টাকা, এটা হলো তার ট্যাক্সেবল, পুরোটাই ট্যাক্সেবল। আচ্ছা, এরপরে দেখো কি আছে, বলা হয়েছে she received 2 festival bonus each equivalent to basic pay during the Eid time which she spent partly for her family and partly for the poor people in her village। তাহলে সেটা বলেছিলাম যে সে বোনাস বাবদ কত পেয়েছে, সেটাই হলো আমাদের বিষয়। দেখো বোনাস সম্পর্কে কি কথা বলা ছিল, দেখো এখানে বলেছিল যে টোটাল অ্যামাউন্ট অফ বোনাস ইজ ট্যাক্সেবল, ঠিক আছে, অ্যামাউন্টে যে অ্যামাউন্টটা হবে বোনাসে সেটা ট্যাক্সেবল। এখানে সে কোথায় এটা স্পেন্ড করলো, নিজের কাজে কতটুকু বা দরিদ্রদের জন্য কতটুকু, সেটা কিন্তু আমাদের জন্য কনসিডারেবল না। সুতরাং এই টোটাল অ্যামাউন্ট পুরোটাই আমরা এই 1,50,000 × 2 মানে কি 3 লাখ টাকা, 3 লাখ টাকা পুরোটাই সে আমরা দিয়ে দিব আমাদের এটা ট্যাক্সেবল হিসেবে। এরপরে কি বলেছে যে ড্রাইভার স্যালারি of the full-time car 10,000 per month paid to her driver's bank account। তাহলে এটা ড্রাইভার্সের ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে, তাহলে এটা অবশ্যই ড্রাইভার হলো ওই কোম্পানির এমপ্লয়ি, ঠিক আছে, ড্রাইভার হলো সেই কোম্পানির এমপ্লয়ি, সে আলাদা করে বেতন পাচ্ছে। এটা কিন্তু মিস নাজমুন্নার মানে এসএসসির অ্যাকাউন্টে এই টাকাটা যাবে না, ঠিক আছে, এটা তার ফ্যাসিলিটিস হিসেবে যাবে না। আচ্ছা, এরপরে কি বলছে, কোম্পানি পেইড টাকা 2,05,000 টু হার ডিউরিং দ্য ইয়ার বিং দ্য রিএম্বার্সমেন্ট অফ দ্য ভ্যারিয়াস ইউটিলিটি বিল অফ আওয়ার হাউস। তাহলে সে যে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনে আছে সেখানে ইউটিলিটি বিল বাবদ তাকে কত 2,05,000 টাকা তাকে প্রদান করা হচ্ছে, রিএম্বার্স করা হচ্ছে। তাহলে আমাদের এটা কত আসবে, ইউটিলিটি বিল রিএম্বার্সমেন্ট বাই দ্য কোম্পানি কত, 2,05,000 টাকা। আচ্ছা, এরপরে বলেছে পার্সোনাল মোবাইল বিল পেইড বাই দ্য কোম্পানি 5,000 টাকা পার মান্থ। তাহলে পার মান্থে 5,000 টাকা, তাহলে এটাও পুরো অ্যামাউন্টই আসবে। তাহলে কত, 5,000 × 12 মানে হলো 60,000 টাকা। আচ্ছা, এরপরে বলেছে শি ওয়াজ পেইড টাকা 2 লাখ ফর হার ওভারসিজ ট্রাভেলস ফর দ্য অফিসিয়াল ট্রিপ আউট অফ উইচ শি সেভ 25% ডিউরিং দ্য ইয়ার। তাহলে অফিসিয়াল কাজে আমরা পড়েছিলাম স্পেশাল অ্যালাউন্সের কথা, যে অফিসিয়াল পারপাসে অথবা স্পেশাল অ্যালাউন্স হিসেবে যেটা একদম অফিসিয়াল তার ডিউটি পালন করার জন্য সে যে অ্যালাউন্সটা পাচ্ছে সে বাবদ সে কিছু পেলে সেটা কিন্তু পুরোটা নন ট্যাক্সেবল। কিন্তু এখানে সেটা বলা হয়েছে কি যে 25% সেখান থেকে সে সেভ করেছে, এই 25%টা কিন্তু তার স্পেশাল অ্যালাউন্স শুধুমাত্র অফিসিয়াল পারপাস হলো না, এটা তার নিজের ইনকাম হয়ে গেল, তাহলে এই অ্যামাউন্টটা আমাদের ট্যাক্সেবল। তাহলে দেখো আমাদের সেভিংস ফ্রম দ্য ট্রাভেল অ্যালাউন্স 2 লাখ, 25% এটা 50,000, এটা আমাদের অ্যাড হবে ট্যাক্সেবল ইনকাম হিসেবে। আচ্ছা, এরপরে বলছে বিল পেইড ফর দ্য মেম্বারশিপ অফ অ্যান ইন্টারন্যাশনাল ক্লাব বাই দ্য কোম্পানি হলো 2,50,000। তাহলে মেম্বারশিপ, সে একজন ইন্টারন্যাশনাল ক্লাবের মেম্বার, তার জন্য 2,50,000 টাকা কোম্পানি তাকে এই মেম্বারশিপ যে ফিজটা সেটা দিয়ে দিয়েছে।
তাহলে এটা পুরোটা, এটা আদার বেনিফিট, এটা পুরো অংশটাই ট্যাক্সেবল। তাহলে ইন্টারন্যাশনাল ক্লাব বিল পেড বাই দ্য কোম্পানি কত আমাদের 2 লাখ টাকা, 2,50,000 টাকা। তাহলে এই যে পুরো পুরো আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম সেটা এই শীটটাতে আমরা লিখেছি। স্বভাবতই এটা এখানে জায়গা হয়নি, আমরা নেক্সট শীটে চলে যাব এটার কন্টিনিউশন হিসেবে। আসো আমরা নেক্সট শীটটাতে চলে যাই। আচ্ছা এরপরে কি বলেছে, মেডিকেল অ্যালাউন্স হলো টাকা 15,000 টাকা পার মান্থ। পার মান্থে প্রতি মান্থে তাকে কত টাকা, 15,000 টাকা দেওয়া হচ্ছে। তাহলে ডিউরিং দ্য ইয়ার অ্যাকচুয়াল মেডিকেল এক্সপেন্স ওয়াজ টাকা 1 লাখ। অ্যাকচুয়াল এক্সপেন্সটা কিন্তু আমাদের জন্য কনসিডারেবল না। 15,000 টাকা 12 মান্থ আমাদের দেখো, তার মানে 1,80,000 টাকা। আচ্ছা মেডিকেল অ্যালাউন্সের জন্য আমরা কি পড়েছিলাম দেখো, এখানে আমরা কি পড়েছিলাম যে হসপিটালাইজেশন মেডিকেল এক্সপেন্স, তো মেডিকেল অ্যালাউন্সের জন্য এক্সিডিং মানে যা প্রদান করা হবে, যে অ্যালাউন্সটা প্রদান করা হবে, দ্য অ্যামাউন্ট ইফ এনি রিসিভেবল অর রিসিভ, যেটা পাওয়া গেল সেটা থেকে এক্সিড করবে কতটুকু, 10% অফ দ্য বেসিক স্যালারি অর 1,20,000 টাকা, হুইচ এভার ইজ লেস। তাহলে 10% অফ বেসিক স্যালারি অথবা 1,20,000 টাকা, হুইচ এভার ইজ লেস, যে অ্যামাউন্টটা হবে কম সেই অ্যামাউন্টটা আমরা এখান থেকে বাদ দেবো, মানে সেই অ্যামাউন্টটা এক্সিড করে যতটুকু সে পাবে তাহলে সেটা আমরা লেস করলেই পাবো। দেখো আমরা লেস করে দিচ্ছি, আমাদের লোয়ার অফ টাকা 1,20,000 আর 10% অফ বেসিক স্যালারি মানে হলো 1,80,000, 18 লাখ, তার 10% হলো 1,80,000। তাহলে কত হলো আমাদের, কমটা কত, কম হলো, ছোটটা হলো, লোয়ারটা হলো 1,20,000। তাহলে 1,80,000 টাকা হলো তার মেডিকেল অ্যালাউন্স বাবদ সে পাচ্ছে, সেখান থেকে আমরা 1,20,000 টাকা বাদ দিয়ে দিচ্ছি। বাদ দেওয়ার পর থাকছে 60,000 টাকা, এতটুকু হলো মেডিকেল অ্যালাউন্স হিসেবে তার ট্যাক্সেবল। মিস নাজমুন নাহারের মেডিকেল অ্যালাউন্স বাবদ 60,000 টাকা ট্যাক্সেবল। আর যেটা বললাম যে অ্যাকচুয়ালটাতে আমাদের অ্যাকচুয়ালি কোনো কাজে আসবে না। আচ্ছা এরপরে কি বলেছে, she has contributed 10% of the basic salary to a recognized provident fund। তাহলে সে তার প্রভিডেন্ট ফান্ডে 10% বেসিক স্যালারি থেকে 10% সে কন্ট্রিবিউট করেছে। তারপরে হার এমপ্লয়ার অলসো কন্ট্রিবিউটেড দ্য সেম অ্যামাউন্ট, তাহলে তার যে এমপ্লয়ার সেম অ্যামাউন্ট হিসেবে কন্ট্রিবিউট করেছে। তাহলে আমাদের রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের ক্লজটা কি ছিল, সেখানে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশনটা এবং এটার উপর যদি কোনো ইন্টারেস্ট থাকে এই দুটোই ট্যাক্সেবল ইনকাম হিসেবে তার স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে এমপ্লয়ারের আচ্ছা এন্টারটেনমেন্ট অ্যালাউন্স ছিল, সে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স হলো 10,000, ঠিক আছে, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স 10,000, এটা পুরোটাই আসবে পার মান্থ, পার মান্থে 10,000। আচ্ছা অ্যাকচুয়াল এক্সপেন্সেস রিগার্ড হলো 1,50,000 টাকা। তাহলে এখানেও অ্যাকচুয়াল এক্সপেন্সটা কিন্তু কাজে লাগবে না। তাহলে এখানে এন্টারটেনমেন্ট দেখো, এন্টারটেনমেন্টে দ্য হোল অ্যামাউন্ট অফ এন্টারটেনমেন্ট অ্যালাউন্স উইল ইনক্লুড আন্ডার দ্য হেড স্যালারি। তাহলে এন্টারটেনমেন্টের পুরো অ্যামাউন্টটাই যাবে, তাহলে 10,000 ইন্টু 12 মানে হলো 1,20,000 টাকা, এটা যাবে। এরপরে হলো আমাদের এমপ্লয়ার কন্ট্রিবিউশন। তাহলে এমপ্লয়ার কন্ট্রিবিউশন হিসেবে যেটা আমি বললাম যে পুরো অংশটুকুই তার স্যালারির সাথে ট্যাক্সেবল ইনকাম হিসেবে যোগ হবে, তাহলে 1,80,000 টাকা যোগ হয়ে গেল। আচ্ছা এছাড়া আর কি বলা হয়েছে দেখো, কি বাদ দিচ্ছি না, এখানে অ্যামাউন্ট সেম অ্যামাউন্ট, তারপরে ইন্টারেস্ট অন দ্য সেম ফান্ড at the rate 18% is টাকা 1,800 ডিউরিং দ্য পিরিয়ড। তাহলে যে অ্যাকুমুলেটেড ব্যালেন্সটা হয়েছে সেই ব্যালেন্সের উপরে মিস নাজমুন নাহার প্রভিডেন্ট ফান্ডে যে অ্যাকুমুলেটেড ব্যালেন্সটা হলো তার উপরে সে 18% হারে ইন্টারেস্ট পেয়েছে। তাহলে আমাদের প্রভিডেন্ট ফান্ডে ইন্টারেস্ট অন প্রভিডেন্ট ফান্ডে 18% হারে 1,800 টাকা, কিন্তু আমাদের ক্লজ কি ছিল, আমরা দেখেছি কি যে ইন্টারেস্ট যেটা হবে সেটা কি, এইটা হলো এই যে দেখো আমাদের এক্সিডিং, হ্যাঁ এক্সিডিং কত, 14.5%, 14.5% রেট অথবা 1/3 অফ দ্য বেসিক স্যালারি, এই দুটোর মধ্যে যেটা লোয়ার সেটাকে যদি এক্সিড করে অ্যামাউন্টটা তখন সেটা আমরা অ্যাড করব, যতটুকু অ্যামাউন্ট এক্সিড করবে। তাহলে আমরা বাদ দিব কি, বাদ দিব আমরা 14.5% রেটে কত ইন্টারেস্ট হতে পারে অথবা 1/3 অফ বেসিক স্যালারি, এই দুটোর মধ্যে যেটা লোয়ার সেই অংশটুকু বাদ দিব। তাহলে আমাদের এই 14.5% রেট আমরা খেয়ে বের করবো, 18% 1,800, তাহলে 14.5% কত, একদম ঐকিক নিয়ম, এটা আমরা আগেও করেছি, আমরা একদম সহজভাবে করে নিব যে 14 এখানে এই যে 1,800 ডিভাইডেড বাই 18 ইন্টু 14.5, ঠিক আছে, এটা আমরা করলাম কত, 1,450 টাকায় এসেছে। 14.5% যদি তার ইন্টারেস্ট রেট হয় তাহলে 1,450 টাকা হলো ইন্টারেস্ট হবে। আচ্ছা অথবা 1/3 অফ বেসিক স্যালারি, 1/3 কত, 18 লাখের উপর 1/3 মানে 6 লাখ টাকা, তাহলে অবশ্যই এই 1,450 এটাই কম, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি 1,450, তাহলে কত থাকছে দেখো 350,
এই হলো আমাদের আচ্ছা, she has contributed 2% of her basic pay to a group insurance scheme. তাহলে গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমে সে কন্ট্রিবিউট করেছে 2%, এটাতে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে যাবে, হ্যাঁ, এটা ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে চলে যাবে, এটা অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট। এখানে এখানে এমপ্লয়ের যে কন্ট্রিবিউশন, এমপ্লয়ারের কন্ট্রিবিউশন, আর হলো এই যে তার ডেপোজিট স্কিমে সে যে গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমে সে যে প্রদান করেছে, এই তিনটাই কিন্তু অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট। এটা আমরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স যখন বের করবো তখন আমরা এখানে নিয়ে যাবো। তাহলে আমাদের টোটাল ইনকাম দেখো কত এসেছে, টোটাল ইনকাম এসেছে 38,05,350। তাহলে ডিটারমিনেশন অফ টোটাল ইনকাম আমরা বের করে নিলাম, এটা ট্যাক্সেবল ইনকাম 38,05,350 টাকা মিস নাজমুন নাহারের ইয়ারলি ইনকাম হিসেবে আমরা বের করে নিলাম। আচ্ছা, এরপর আসো কম্পিটিশন অফ ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। আমরা যদি ট্যাক্স লায়াবিলিটি কাউন্ট করতে চাই তাহলে আমাদের অবশ্যই তার ট্যাক্স ক্রেডিটটা সে কী পাবে সেটা আমরা দেখব। তার তো অনেকগুলো সে ক্লেম করেছে, সব কিছু তো আর আসবে না, কি কোনগুলো আসবে দেখো আমরা একটু দেখে নিই। এখানে দেখো বলেছে ডিউরিং দ্য ইয়ার শি হ্যাজ ক্লেম দ্য ফলোয়িং এক্সপেন্ডিচার অ্যাজ আর ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। প্রথমে আছে পারচেজ অফ ডিভেঞ্চার ফ্রম দ্য প্রাইমারি মার্কেট 25,000, তাহলে এটা তো আসবে। দেখো পারচেজ অফ ডিভেঞ্চার 25,000 টাকা, এটা আসবে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম টাকা 20,000, এটাও আসবে। তবে এখানে কথা আছে পলিসি ভ্যালু হলো 2,50,000 টাকা। ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে এটা 25, তার যে বেসিক, তার যে ইন্স্যুরেন্স যে ভ্যালুটা, এই ইন্স্যুরেন্স পলিসির যে ভ্যালুটা, এটা 10% এক্সিড করতে পারবে না। তাহলে আমরা দেখো পেমেন্ট অফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 20,000 টাকা, কিন্তু ম্যাক্সিমাম লিমিট হলো 10% অফ দ্য পলিসি ভ্যালু। 10% মানে হলো 25,000, তাহলে 25,000 টাকা তো ক্রস করেনি, তাহলে পুরোটাই যাবে, 20,000 টাকাই যাবে। আচ্ছা, এরপরে পারচেজ অফ সেভিংস সার্টিফিকেট। আচ্ছা, এখানে দেখো কি কি ছিল আমাদের, এখানে ছিল হাউস হোল্ড এক্সপেন্স ছিল 2 লাখ টাকা, এটা আসবে না, এটা অবশ্যই আসবে না। পেমেন্ট টু ইনকাম ট্যাক্স লয়ার 25,000 টাকা, এটাও অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট না। পারচেজ অফ সেভিংস সার্টিফিকেট, এটা আমাদের আসবে। তাহলে পারচেজ অফ সেভিংস সার্টিফিকেট আমাদের দেখো 1,50,000 টাকা। এরপর আছে ডোনেটেড টাকা 50,000 টু দ্য প্রেসিডেন্ট রিলিফ ফান্ড, এটা আসবে, এটা আমাদের অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট। ডোনেটেড টু গভর্নমেন্ট জাকাত ফান্ড 25,000 টাকা, এটাও আসবে, এটাও অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট। ডোনেটেড টু আশিয়ান মিশন ক্যান্সার হসপিটাল 10,000 টাকা, এটাও অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট। এরপরে বলেছে ইনস্টলমেন্ট পেইড ফর টাকা 5 কাটা প্লট টু দ্য বসুন্ধরা গ্রুপ টাকা 40,000, এটা অবশ্যই আসবে না, ঠিক আছে, এটা আমাদের আসবে না। আচ্ছা, এছাড়া যে কন্ট্রিবিউশন যেটা আমরা বলেছিলাম মিশন হসপিটাল এসেছে, এছাড়া আমাদের যেটা আমাদের কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়ার এবং এমপ্লয়ের বোথ দুটোই, সেটা আমাদের আসবে। তাহলে এমপ্লয়েজ অ্যান্ড এমপ্লয়ার যে কন্ট্রিবিউশন 1,80,000 ইন্টু 2 মানে 3,60,000 টাকা, পুরোটাই তার হলো ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে অ্যালাউয়েবল। এছাড়া ছিল 2% যেটা তার গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমে ছিল 2% কন্ট্রিবিউশন টু গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম 2%, এটাও আমাদের অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট। তাহলে এখন দেখো টোটাল কত হলো, টোটাল কম্পিটিশন ইনভেস্টমেন্ট অ্যালাউন্স সে যেটা সে অ্যাকচুয়াল যে ইনভেস্ট করেছে 6,76,000 হলো তার অ্যালাউয়েবল, তার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। আচ্ছা, তাহলে এখন আমরা আসলে আগে জেনে নেই যে তার ইনভেস্টমেন্ট সে যে করেছে অ্যাকচুয়ালটা, তার ম্যাক্সিমাম লিমিটটা কত ছিল, এটা সে করতে পারে কিনা। তাহলে আমরা যখন ট্যাক্স রিবেট ক্যালকুলেশন করব, প্রথমে আমাদের ম্যাক্সিমাম লিমিটটা জানতে হবে। ম্যাক্সিমাম লিমিট জানার নিয়ম তো আমরা অনেকবার বলেছি, কি নিয়ম, 25% অফ দ্য টোটাল ইনকাম, অথবা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, অথবা 1.5 কোটি টাকা, 1,50,00,000 টাকা, এই তিনটার মধ্যে যেটা সব থেকে ছোট। তাহলে 25% অফ দ্য টোটাল ইনকাম এসেছে কত দেখো, 9,51,338 টাকা। তাহলে 9,51,000 টাকা, 51,338, অথবা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট আমাদের ছিল 6,76,000 টাকা, আর হলো 1.5 কোটি টাকা। অবশ্যই এটা ছোট, কি বলেছে যে ম্যাক্সিমাম অ্যালাউন্সটা হলো উইচ এভার ইজ লেস। তাহলে আমাদের এখানে অ্যালাউয়েবল ইনভেস্টমেন্টের ম্যাক্সিমাম লিমিটটা হলো 6,76,000 টাকা। এখানে একটু একটা কথা বলি যে তার লিমিটটা কিন্তু সে এত দূর পর্যন্ত নিতে পারতো। সেই ইনভেস্টমেন্ট যদি 9,51,338 টাকা করতো, তাহলে তার সে কিন্তু আরও একটু সুবিধা, ট্যাক্স ক্রেডিটের সুবিধাটা পেত। তার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কম হওয়ার কারণে কিন্তু সে কিছুটা ট্যাক্স ক্রেডিট সে হারালো, তাই না, এটা আমি আগেও তোমাদেরকে বলেছি। তাহলে আমরা কি দেখবো, আমরা এখানে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টকে আমরা ধরে নিব
এটাই তার অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট, মানে যার উপরে ট্যাক্স রিবেটটা আমরা কাউন্ট করব। এখন আমাদের জানতে হবে যে ট্যাক্স রিবেট আমরা কোনটা, আমাদের 3টা প্যারামিটার ছিল তাই না, দেখো আমাদের মনে আছে কি 3টা প্যারামিটার ছিল। প্রথমে 10 লাখের উপরে বলা হয়েছিল ইনকাম যদি 10 লাখ হয় তাহলে কি হবে, কম হয়, আর 10 লাখের বেশি কিন্তু 30 লাখ টাকা এক্সিড না করে তাহলে কি হবে, আর 30 লাখ টাকা যদি এক্সিড করে তাহলে আমরা কিভাবে ট্যাক্স রিবেট কাউন্ট করব। তাহলে আমরা আমাদের মিস নাজমুন নাহারের ইনকাম হলো 38 লাখ টাকা প্লাস, তাহলে অবশ্যই সে এই প্যারামিটার থার্ড প্যারামিটারে সে এসে পড়বে। তাহলে তার ট্যাক্স রিবেট ক্যালকুলেশন হবে প্রথম 2.5 লাখের উপর 15% হারে, তারপরে 5 লাখের উপরে 12% হারে, এবং এরপরে রেস্ট হলো 10%। এভাবে আমরা কাউন্ট করব। তাহলে আসো আমরা তার ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের উপরে ট্যাক্স রিবেটটা ক্যালকুলেশন করি। এখানে তার প্রথম 2.5 লাখের উপরে 15%, তারপরে যেটা বাকি থাকে 2.5 লাখ, তার টোটাল হলো 6,76,000, সেখান থেকে 2.5 লাখ বাদ দিলে 4,26,000 থাকছে, এটার উপর 12% হারে 88,620, এটা হলো তার ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পেল। তাহলে আমরা ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট যদি আমরা জানতে চাই, ট্যাক্স রিবেট যেটা তার ট্যাক্স লায়াবিলিটিকে কমিয়ে দিবে, এটা জানতে হলে অবশ্যই আমাকে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের লিমিটটা জানতে হবে, যেটার উপরে ট্যাক্স রিবেটটা আমরা কাউন্ট করব। কিন্তু ট্যাক্স রিবেটের কোন প্যারামিটার, কোন নিয়মটা কার্যকরী হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে তার টোটাল ইনকাম কত। হ্যাঁ, টোটাল ইনকামটা কত তার উপর ডিপেন্ড করবে যে আমরা ট্যাক্স রিবেটের কোন নিয়মটাকে ধরবো। আচ্ছা, এরপরে আসো আমরা ক্যালকুলেশন অফ ট্যাক্স লায়াবিলিটি। ট্যাক্স লায়াবিলিটিকে আমরা ক্যালকুলেশন করি। এখানে আমাদের যে এটা দেওয়া ছিল, আমাদের এই যে এভাবে আমরা প্যারামিটারগুলো দেখেছিলাম যে ফার্স্ট 2.5 লাখের উপরে 0%, মানে এটা নন ট্যাক্সেবল। কিন্তু কি বলা হয়েছিল কি মহিলাদের জন্য, প্রতিবন্ধীদের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য জন্য অ্যামাউন্টটা চেঞ্জ হয়েছে, না, নন ট্যাক্সেবল লিমিটটা চেঞ্জ হয়েছে। এটা নর্মালি এসএসসিদের জন্য হলো 2.5 লাখ টাকা পর্যন্ত। আমরা কিন্তু পুরোটাই অ্যাসেসমেন্ট ইয়ার 2019-20 অনুযায়ী করছি। আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার 2021-এ চেঞ্জ হয়েছে অনেক কিছু, আমরা সেই অনুযায়ী কিন্তু করছি না। আমি আগেও তোমাদের ক্লাসে প্রথম শুরু বলেছি, আমরা যা পড়ছি এখন সবই অ্যাসেসমেন্ট ইয়ার 2019-20-র উপর বেসিস করে, ঠিক আছে। তাহলে এখানে মহিলাদের জন্য নন ট্যাক্সেবল লিমিটটা হলো 3 লাখ টাকা, মহিলা এবং সিনিয়র সিটিজেন, ঠিক আছে। সিনিয়র সিটিজেনের জন্য 3 লাখ টাকা। তাহলে এই মিস নাজমুন নাহারকে প্রথম 3 লাখ টাকার উপরে তার পার্সেন্টেজটা হলো 0, তাকে কোনো প্রদান করতে হবে না। আচ্ছা, এরপরের 4 লাখ টাকার উপর 10% মানে হলো 40,000 টাকা। তারপরে 5 লাখ টাকার উপরে 15% হারে 75,000 টাকা। আর এরপরে নেক্সট 6 লাখ টাকার উপরে 20% হারে 1,20,000 টাকা। এটা আমরা দেখলাম। আর বাকি থাকে কত দেখো, 38,05,350। সেখান থেকে আমরা 18 লাখ বাদ দিয়ে দেবো। 18 লাখ বাদ দিলে আমাদের থাকছে হলো 20,05,350 টাকা। তাহলে এটার উপরে আমরা যখন এটা 25%, দেখো 5% করে কিন্তু আগিয়েছে না। আর এখানে দেখো 3, 4, 5, 6 এভাবে বোঝা, মানে মুখস্থ করার জন্য কিন্তু খুব ইজি, মেমোরাইজ করার জন্য ইজি জিনিসটা। তাহলে আমাদের শেষ যেটা থাকলো যে নেক্সট 20,05,350-র উপর 25% হারে 5,01,338, এটা হলো আমরা পেলাম। তাহলে টোটাল কত হলো দেখো, টোটাল আমাদের এসেছে, টোটাল ইনকাম ছিল 38,05,350। তার উপরে আমরা ট্যাক্স লায়াবিলিটি কাউন্ট করলাম হলো 7, ট্যাক্স লায়াবিলিটি বিফোর রিবেট, হ্যাঁ বিফোর রিবেট এটা। তাহলে 7,36,338, এটা হলো রিবেটটা বাদ দেওয়ার আগে। আমাদের অনেক রিবেটই ছিল, ডাবল ট্যাক্সেশন রিবেট ছিল, আমাদের পার্টনারশিপ ফার্ম থেকে কোনো কিছু ইনকাম হলে সেখানে আমাদের রিবেট ছিল, আর একটা ছিল ট্যাক্স ক্রেডিটের রিবেট। তাহলে এখানে বাকি দুটো কাজে লাগছে না। আমাদের এই ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিটের জন্য তার যে রিবেটটা সেটা আমরা দেখছি। এবং এই যে ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিটের উপর যে ট্যাক্স ক্রেডিটটা সে রিবেটটা সে পাচ্ছে ইনভেস্টমেন্টের উপরে, এটা কিন্তু মোটামুটি সব অঙ্কে পাওয়া যাবে, ঠিক আছে। আমাদের এই পার্টনারশিপ ফার্ম থেকে কারো
কিছু কোনো ইনকাম আসতেও পারে, নাও আসতে পারে, বা তার ফরেন ইনকাম, ডাবল ট্যাক্সেশন কি, আমরা ফরেন ইনকামের ক্ষেত্রে ডাবল ট্যাক্সেশন দেখেছিলাম না? তাহলে ডাবল ট্যাক্সেশন, ফরেন ইনকামের ক্ষেত্রে ডাবল ট্যাক্সেশন একটা এমপ্লয়েড থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু একজন এসএসসির কিন্তু প্রত্যেকটা এসএসসির ক্ষেত্রে আমরা কিন্তু দেখব যে সবাই চেষ্টা করে এই এনবিআর যেগুলো যেই খাতগুলোকে নির্ধারিত করেছে সেই খাতগুলোকে ইনভেস্ট করে বা সেখানে খরচ করে এই ট্যাক্স ক্রেডিট, ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট, যেটা ট্যাক্স রিবেট, এটা অ্যাভেল করার জন্য, এই সুবিধাটা অ্যাভেল করার জন্য প্রত্যেক এসএসসি কিন্তু চেষ্টা করে। ঠিক আছে, তাহলে আমরা আজকে যে উদাহরণটা দেখলাম, এখানে দেখো ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট হলো 88,620। ঠিক আছে, 20। আজকে আমরা যেখানে এই উদাহরণটা দেখলাম, এই উদাহরণের মধ্যে আসলে স্যালারির মধ্যে যেই অ্যামাউন্টগুলো আছে অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডারেবল, সেগুলোকে আমরা হাইলাইট করার চেষ্টা করলাম। ঠিক আছে, এছাড়াও আরও কিছু সোর্স কিন্তু আছে। তাহলে আমাদের ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিটকে আমরা কত পেয়েছি? 88,620। তাহলে বাদ দিয়ে দিচ্ছি আমরা। বাদ দিলে আমাদের কত আসছে? 6,47,780। এটা হলো তার নেট ট্যাক্স লায়াবিলিটি। যেহেতু কোনো ডিডাক্টেড এট সোর্স, ঠিক আছে, ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স বা অ্যাডভান্স ট্যাক্সের কথা এখানে বলা হয় নাই, তাহলে পুরোটাই পেয়েবল। আমাদের যদি ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স অথবা অ্যাডভান্স ট্যাক্স কিছু থাকতো, সেটাকে আমরা বাদ দিয়ে বাকিটাকে আমরা বলতাম পেয়েবল। তাহলে একজন এসএসসি মিস নাজমুন নাহার, ওনার টোটাল ইনকাম আমরা বের করলাম 38,05,350 টাকা, আর তার উপরে তার ট্যাক্স লায়াবিলিটি হলো 6,47,780। ঠিক আছে, আচ্ছা, এছাড়া কিছু নোট আছে। এই নোটকে কিন্তু আমরা বলি অর্নামেন্টাল। হ্যাঁ, যে কোনো অঙ্কের জন্য নোট হলো অর্নামেন্টাল। তাহলে এই নোটগুলো প্রোভাইড করবা। হ্যাঁ, এগুলো দেওয়ার চেষ্টা করবো। এবং এখানে দুটো নোট দেওয়া আছে যে ফর উইমেন নন অ্যাসেসেবল লিমিট অফ দ্য টোটাল ইনকাম হলো 3 লাখ টাকা, আর ড্রাইভার্স স্যালারি অফ ফুল টাইম কার ইজ নট আ পার্ট অফ আর টোটাল ইনকাম। এই দুটো আমরা এখানে অ্যাড করেছি, যেগুলো আসলে খুব মানে কনফিউজিং যে আসবে কিনা, এই জন্য এটাকে অ্যাড। কারণ আমাদের তো আরও ছিল, আমাদের তো হাউস হোল্ড ইনকাম খরচ ছিল, যেটাকে আমরা ধরি নাই, অথবা ট্যাক্স লয়ারকে পেমেন্ট করেছে, সেটাকে আমরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে ধরি নাই। তাহলে এগুলোকেও আমরা নোটের মধ্যে আনতে পারতাম। তবে সেগুলো আমাদের ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে যেহেতু একটা খাত আমরা পড়ি যে এই খাতে ইনভেস্ট করলে আমাদের সেটাকে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে অ্যাকসেপ্টেবল, তাহলে সেই খাতগুলোর বাইরে আমরা অ্যাকসেপ্ট করছি না। কিন্তু এইটা যে ড্রাইভার স্যালারিটা, এটা কিন্তু নোট দিবে অবশ্যই। ঠিক আছে, আর যেটা বললাম যে অঙ্কের মধ্যে ইনকাম ট্যাক্সের অঙ্কে অথবা আমাদের অ্যাকাউন্টিংয়ের অঙ্কের মধ্যেও নোটটা কিন্তু অর্নামেন্টাল। নোট দিলে তোমার দেখতেও সুন্দর লাগে এবং অনেক কনফিউশন যদি তৈরি হয় সেক্ষেত্রে। আর যেগুলো কিছু কিছু ক্ষেত্রে তো নোট অবশ্যই দিতে হবে। ঠিক আছে, কিছু কিছু নোট অবশ্যই প্রোভাইড করতে হবে। তাহলে আজকে আমি এই পর্যন্তই শেষ করি। আমি আরেকটা অঙ্ক করব নেক্সট ক্লাসে। আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব। একজন এসএসসি তিনি রিটায়ারমেন্টে গেলে কি পাবেন, এবং তার যে আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে তিনি ইনভেস্ট করেছিলেন তার কি ইফেক্ট পড়বে, অথবা কনভেন্স অ্যালাউন্স। এখানে আমরা তো এতক্ষণ দেখলাম যে ফ্যাসিলিটিসগুলো সে পারকিউজিটস হিসেবে, আর এগুলো হলো পারকিউজিটস মানে যেটা আমরা মনিটারি ভ্যালুয়েশন করেছি, এগুলো সরাসরি অ্যালাউন্স হিসেবে প্রদান করেছে। তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি এই প্রবলেম 2 এই অঙ্কটা আমি করার চেষ্টা করব। সেই পর্যন্ত আমি আল্লাহ হাফেজ বলছি। অবশ্যই অঙ্কটা দেখবে, কোথাও কোনো প্রবলেম হলে বা কোনো কনফিউশন অ্যারাইজ করলে আমাকে কিন্তু এই তোমাদের যে ফেসবুকে যে কমেন্ট বক্স আছে সেখানেও লিখতে পারো, অথবা যে অ্যাড্রেসটা আমি দেখালাম সেই অ্যাড্রেসে লগ ইন করে সেখানেও তুমি প্রশ্নটা রাখতে পারো। ঠিক আছে, আমি তাহলে আনসার করার চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ বলছি। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।